আমার বন্ধুদের নিয়ে আমি এসেছি আমার প্রিয় জায়গা কোঙ্কান। আমার বন্ধুদের কোঙ্কান উপকূল না দেখালে চলে বলুন তো? আর সেই সঙ্গে যাব অজেয় এক দুর্গ দেখতে। যে দুর্গ আজ অবধি না তো মারাঠা, না তো পর্তুগিজ, না তো মুঘল, না তো ইংরেজ কেউ অধিকার করতে পারেনি। মুরুন ঝাঞ্জিরা। আজ মন চেয়েছে বন্ধু চলে, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি বন্ধুদের নিয়ে যাব কোঙ্কান, কোঙ্কান উপকূল। আমার খুব প্রিয় জায়গা কোঙ্কান। এতদিনে এ কথাটা আপনারা সবাই জেনে গেছেন, তাই বন্ধুদেরও না নিয়ে গেলে চলে বলুন তো? তাই আমরা ৩ বন্ধু আজকে বেরিয়ে পড়েছি কোঙ্কান উপকূলে যাওয়ার জন্য। আমার মতো আমার এই ২ বন্ধুও কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে। দেশ বিদেশ কোনোটাই তাদের বাদ নেই কিন্তু। কিন্তু সবই ফ্যামিলির সাথে। আমরা ৩ জন, শুধুমাত্র ৩ বন্ধু একা একা এই প্রথম কিন্তু বেরোলাম। তাই এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। আর সেই সঙ্গে বেশ আনন্দও লাগছিল। আমরা ৩ জনেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে কোনোদিন ৩ জনে একা একা তো বেরোয়নি। আমি ওদেরকে বললাম যে কোঙ্কানে নিয়ে যাব, কারণ ওরা প্রথমবার মুম্বাই এসছে, ফলে ওদের জানার কথা নয় কোঙ্কান কীরকম। শুধু ওরা গোয়ার কথাই জানে। কোঙ্কান যে কত সুন্দর, কত অপূর্ব, এ কথা বোঝাতে আমাকে খুব একটা বেশি বেগ পেতে হয়নি। ওরা তো সঙ্গে সঙ্গে রাজি যে তুই যেখানে নিয়ে যাবি আমরা সেখানেই যাব। আমাদের ঘোরা নিয়ে কথা। তাই আমি ঠিক করলাম ওদেরকে একটু অন্যরকম একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে ওদের খুবই ভালো লাগবে। যেতে যেতে আমাদের বেশ খিদে পেয়ে গেছে, দুপুর গড়িয়েছে, তাই ভাবলাম লাঞ্চ করে নিই। লাঞ্চ করতে পথের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখে নামলাম। বেশ ছিমছাম সুন্দর গ্রাম্য পরিবেশ তৈরি করা রয়েছে রেস্টুরেন্টটায়। তাই ভাবলাম এখানে আমি ওদের টিপিক্যাল কিছু মারাঠি খাবার খাওয়াই, মানে মহারাষ্ট্রিয়ান খাবার। আমি ওদের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন কোলাপুরি আর ভাকরি, আর সেই সঙ্গে সোল কারি। এই যে ড্রিঙ্কটা দেখছেন, এই ড্রিঙ্কটার নাম সোল কারি। কোঙ্কানে একরকম ফল পাওয়া যায় যার নাম কোকাম। সেই কোকাম আর ছাঁচ মানে দই, সেইটা দিয়ে বানানো হয় সোল কারি, যেটা পেটের পক্ষে এবং হজমের পক্ষে ভীষণ ভালো। ওদেরও খুব ভালো লাগলো এই মহারাষ্ট্রিয়ান খাবার, একটু অন্যরকম। বেশ ভালো খাবার খেয়ে ওরা খুব খুশি, আর সেই সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে। আমরা যেখানে সেখানে গাড়ি থামিয়ে আমাদের মতো করে মন ভরে আমরা ছবি তুলেছি। কোনো বাধা তো নেই, কেউ তো বলবে না এখানে গাড়ি থামানো যাবে না, তোমরা এখন কি করছো, এখন কি ছবি তোলার সময়। সেই জন্যই তো একা বেরোনোর আনন্দ। এই আনন্দটা আমরা এর আগে পাইনি। তাই বারবার বলছি, আমরা ৩ জন ভীষণ খুশি ছিলাম এই ট্রিপটা করতে পেরে। আর ওদের ভালো লাগছে দেখে আমিও খুব খুশি, কারণ যতই হোক আমি তো হোস্ট, আমার ওপরই দায়িত্ব ওদেরকে ভালো লাগানোর। আমরা আসলে যাচ্ছি মহারাষ্ট্রের একটা গ্রাম আলিবাগ। আলিবাগের মধ্যেই আরেকটি জায়গা, যে জায়গাটার নাম কাশিদ। এটাই হলো কাশিদ বিচ। আমরা আসবো একটু পরে। তার আগে আমরা এসে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই যে বাপ্পাকে দর্শন করুন, ইনিও সিদ্ধিবিনায়ক এবং এনারও ডান দিকে ইস্যু। বাপ্পাকে দর্শন করে আমরা এসে গেছি যেখানে আমরা থাকবো, আমাদের সেই জায়গাটায়। এই জায়গাটিও ভারী ছিমছাম, ভারী সুন্দর। আমি কোঙ্কানে যেখানেই যাই না কেন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কোঙ্কানে সমস্ত হোমস্টে বলুন বা রিসোর্ট বলুন, খুব সুন্দর একটা ঘরোয়া পরিবেশ থাকে, একটা গ্রাম্য সারল্য থাকে। সমস্ত জায়গাগুলোই খুব সুন্দর, প্রকৃতির কাছাকাছি। সবুজ গাছপালা, খোলামেলা, পাখির ডাক। আজ অবধি আমি এমন কোনো জায়গায় যাইনি যেগুলো এগুলোর থেকে বঞ্চিত। ছোট্ট একটা পুলও আছে এখানে। আর এই যে কটেজটা, এইটা আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এই কটেজটায় আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। এবার আমরা যাব সি বিচে। আমি তো আগেই বললাম আমরা আলিবাগ বলে একটা জায়গাতে এসেছি। আলিবাগ সি বিচের জন্য খুবই বিখ্যাত, কিন্তু এটা আলিবাগ সি বিচ নয়। আলিবাগের মধ্যেই একটা ছোট গ্রাম কাশিদ, এটা কাশিদ বিচ। আর এই যে জেলা, এটা হচ্ছে রায়গড় জেলা। মহারাষ্ট্রের রায়গড় জেলাতে এখন আমরা আছি।
আর জায়গাটার নাম হচ্ছে কাসিদ। খুবই ছোট একটা গ্রাম। কোঙ্কণ উপকূলের এই সমস্ত বীজগুলো আমাকে খুব টানে। আপনারা তো জানেন আমি মাঝে মাঝেই বেরিয়ে পড়ি। আমার বন্ধুরা আসায় আমার আরও একবার সুযোগ হয়ে গেল কোঙ্কণে আসার। আর সেই সঙ্গে কোঙ্কণের এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই সি বিচের ধারে বেশ কিছুটা সময় কাটানোর। ওরাও খুব মজা করলো, যতটা পারলো লুটে পুটে মজা করে নিল। সমুদ্রের এত কাছাকাছি নিজেকে এইভাবে মেলে ধরার, নিজের সমস্ত অনুভূতিগুলো নিজের সাথে নিজের কথা বলার এতটা সময় তো আমরা পাই না। কিছুটা সময় চুরি করে যারা আসতে পেরেছে আর এরকম সুন্দর একটা সময় কাটাতে পারছে, এটা দেখে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। এই সমুদ্র তটে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে আমার সব সময় ভালো লাগে। আমার নানা রকম ভিডিওতে আপনারা সেটা দেখতে থাকবেন। অনেক রকম সূর্যাস্তের ভিডিও কিন্তু আমি আমার ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি। সূর্যাস্তের রেশ মেখে রিসোর্টে ফিরে দেখি সেখানেও আমাদের জন্য অপেক্ষা করে আছে ভারী নরম মোলায়েম অদ্ভুত মায়াবী এক পরিবেশ। বাগানে চেয়ার পাতা, সুন্দর করে আলোর ব্যবস্থা, নিরাপদ। আপনি নিশ্চিন্তে আপনার ফ্যামিলির সাথে হোক বা বন্ধু বান্ধব হোক, আপনি এখানে বসে নিশ্চিন্তে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, খাওয়া দাওয়াও করতে পারবেন। তাই আমরা 3 বন্ধু খুব ভালো একটা সন্ধে কাটাবো বলে রেডি হচ্ছিলাম। স্বভাবতই আমরা দারুণ খুশি ছিলাম। সেদিনকে আবার ছিল পূর্ণিমা। এই আলো আঁধারি পরিবেশে ভীষণ ভীষণ ভালো লাগায় ভরে থেকে আমাদের গল্পের সঙ্গী হিসেবে আমরা পেয়ে গেছিলাম রূপালী চাঁদকেও। পরদিন সকাল আমরা ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এবার আমরা যাব মুরুন ঝঞ্ঝিরা। এই যে আমরা এসে গেছি সেই গ্রামে। খুবই সাধারণ গ্রাম, দেখেই বুঝতে পাচ্ছেন খুব সাধারণ কিছু কোলি পরিবার এখানে মেনলি থাকেন। কোলি মানে হচ্ছে যারা মাছ ধরে, তাদেরকেই কোলি বলা হয়। এই গ্রামে বেশিরভাগ কোলি পরিবাররাই থাকেন। তো এই গ্রামেই রয়েছে সেই ফোর্ট মুরুন ঝঞ্ঝিরা। মুরুন ঝঞ্ঝিরা ফোর্ট কিন্তু মহারাষ্ট্রের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। যারা মোটামুটি কোঙ্কণ বেড়াতে আসে তারা মুরুন ঝঞ্ঝিরা ফোর্টে আসার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন দূরে ফোর্টটা দেখা যাচ্ছে। কতটা সমুদ্রপথ পাড়ি দিয়ে তবে এই ফোর্টে আপনাকে পৌঁছতে হবে। মুরুন ঝঞ্ঝিরা কথাটা আসলে দুরকম শব্দের মিশ্রণ। একটা মারাঠি নয়, আসলে কোঙ্কণি, আর একটা হচ্ছে আরবি। জঞ্জিরা যে শব্দটা, এটা আসলে জাজিরা শব্দের অপভ্রংশ হচ্ছে জঞ্জিরা। জাজিরা মানে হচ্ছে দ্বীপ। দেখে বুঝতেই পারছেন সমুদ্রের মাঝখানে, অতএব এটা একটা দ্বীপ বা আইল্যান্ড। আর মুরুন যে কথাটা, এটা আসলে কোঙ্কণি ভাষা, যাকে মানে মোটামুটি বলা যেতে পারে আবিসিনিয়ান যে জাতি আছে তাদেরকে এইটা বলা হয়। তাই এই দুটো শব্দ মিলে হয়েছে মুরুন ঝঞ্ঝিরা। এই মুরুন ঝঞ্ঝিরার ইতিহাস কিন্তু বেশ পুরনো, মানে অনেক বছরের পুরনো। এই কেল্লা তৈরি হয়েছিল 1500 শতকে। তাহলে বুঝতেই পারছেন কতটা পুরনো এই কেল্লা। এখান থেকে আমাদের টিকিট নিয়ে নিতে হবে। মাথা পিছু টিকিট হচ্ছে 100 টাকা করে। এখানে পালতোলা নৌকো আর বোট দুরকমই আছে। বোট মানে ওই স্পিড বোট বা মোটর বোট কি বলে না, ওই ছোট ছোট লঞ্চগুলো, ওইগুলো। আমি পালতোলা নৌকোর খুব একটা সাপোর্টে ছিলাম না, এবং আমার বন্ধুরাও ছিল না। কারণ একে তো আমি সাঁতার জানি না, যদিও আমার বন্ধু গোপাল সাঁতার জানে, কিন্তু এই সমুদ্রে কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটলে তখন সাঁতার কেটে পাড়ে আসার কথা মনে থাকবে কি না, আমি সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার থেকে স্পিড বোটই ভালো, নিরাপদে যাওয়া যাবে। কারণ যখন তখন হাই টাইড হতে পারে। যদিও হাই টাইডের সময় কিন্তু এনারা এই স্পিড বোট বা পালতোলা নৌকো যাই হোক না কেন, সেই সার্ভিসটা বন্ধ থাকে। শুধুমাত্র লো টাইডের সময়ই এনারা মুরুন ঝঞ্ঝিরা অবধি নিয়ে যায়। বেশ ভালো লাগছিল
এরকম সমুদ্রের মাঝখানে অবস্থিত একটা দুর্গের মধ্যে আমরা যাব। কিছুদিন না, মানে জাস্ট ২-৩ দিন আগেই আমরা এলিফ্যান্টা ঘুরে এসেছি। সে ভিডিও আপনাদের অলরেডি আমি দেখিয়েছি। কিন্তু এলিফ্যান্টা ঘোরা আর মুরুন জাঞ্জিরা ঘোরা দুটোর মধ্যে তফাৎ আছে। যদি বলেন তফাৎ কোথায়? দুটোই তো এক। সেই সমুদ্রের মধ্যে দিয়ে লঞ্চ করে গেলে আর একটা ফোর্টে গেলে। কিন্তু তাহলেও বলবো এই অভিজ্ঞতাটা একদমই আলাদা, যেটা এলিফ্যান্টার সাথে একদমই মিল হয় না। এই যাওয়াটা অবশ্য খুব বেশিক্ষণের না, খুব জোর ৮ ঘন্টা আপনাকে জলপথে যেতে হবে। আর এলিফ্যান্টা যাওয়া ছিল প্রায় ১.৫ ঘন্টা, ১০ কিলোমিটার। তবে যারা পালতোলা নৌকোয় যায় তাদের কাছে আমি শুনেছি, তারা বলে যে সেটা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর। তবে আমার অত রোমাঞ্চের দরকার নেই বাবা। আমি ভয়ই যদি পাবো তাহলে আমি বেড়াতে যাওয়ার সেই আনন্দটাই পাবো না। তার থেকে আমার এই স্পিড বোটই ভালো। এই যে ফোর্টটা, এই ফোর্টটা মুরুন জাঞ্জিরা, এটা একটা প্রথমে আইল্যান্ড ছিল। তো সেই আইল্যান্ডের মধ্যে কাঠের তক্তা দিয়ে একটা বাসস্থান তৈরি করেছিলেন রাম মালিক। রাম মালিক বলে একজন কলি। তিনি তার পরিবারকে বা বাকি সদস্যদের জলদস্যুর হাত থেকে বাঁচানোর জন্য এই মুরুন জাঞ্জিরা তৈরি করেছিলেন। তখন কিন্তু কোনো ফোর্ট ছিল না বা কোনো পাথর দিয়ে তৈরি ছিল না, জাস্ট কাঠের কতগুলো পাটাটন এরকমভাবে পরপর লাগিয়ে জলদস্যুর আক্রমণ থেকে তার পরিবারকে বা এই গ্রামের মানুষজনকে বাঁচানোর জন্য এটা তিনি তৈরি করেছিলেন। আর সেই সময় আহমদনগরের যে মানে নিজাম ছিলেন, তিনি বলেন যে মুরুন জাঞ্জিরাকে আমার অধিকার এবং তুমি সেটা আমাকে দিয়ে দাও বলে তিনি আক্রমণ করেন। তবে রাম মালিক তিনি তার আক্রমণকে প্রতিহত করেন, কারণ এই কেল্লাতে তিনি কামানের ব্যবস্থাও করেছিলেন। মূলত জলদস্যুর কথা ভেবেই করেছিলেন, কিন্তু তিনি আহমদগড়ের যে নিজাম শাহী ছিলেন তাকে যুদ্ধে পরাজিত করেন এবং এই কেল্লাকে রক্ষা করেন। পরবর্তীকালে তার নাবালক ছেলে, তারও মানে মনে হলো যে না, এই কেল্লাটা আমাকে অধিকার করতেই হবে যেভাবেই হোক। তিনি তখন তার সেনাপতি পিরাম খানকে এই কেল্লার মধ্যে পাঠান। পিরাম খান কি করেছিল? পিরাম খান বলেছিল রাম মালিকের কাছে যায় এবং গিয়ে বলে, আমি একজন বণিক, আমি এখানে সওদা করতে এসেছি বা ব্যবসা করতে এসেছি। এই বলে রাম মালিকের সাথে বন্ধুত্ব করে এবং কেল্লার মধ্যে ঢুকে কেল্লাকে খুব ভালো করে সার্ভে করে নেয়, যাকে বলা হয় রেইকি করা। সেই রেইকি করে আসার পর বেশ কিছুদিন পরে ৩-৪ বোট লোকজন নিয়ে, লোক লস্কর নিয়ে এবং সেই সঙ্গে প্রচুর নেশাদ্রব্য নিয়ে আবার সে কেল্লার মধ্যে ফিরে যায় এবং নেশাদ্রব্য খাইয়ে যখন সেই কেল্লার মানুষজনদেরকে বেহুশ করে ফেলে, তখন আতর্কিতে আক্রমণ করে এবং কেল্লাটা দখল করে নেয়। এইভাবে ছল করে নিজাম শাহীর যে ছেলে, সে পিরাম খানের সাহায্য নিয়ে রাম মালিককেও হত্যা করে এবং তখন কেল্লার মধ্যে বসবাসকারী যতজন মানুষ ছিল সবাইকে হত্যা করে এই কেল্লার অধিকার নেয়। এবার আপনারা বলতেই পারেন, আমি যে শুরুতে বললাম এমন একটা কেল্লায় যাব যে কেল্লাকে কেউ কোনোদিন জয় করতে পারেনি, অজেয় কেল্লা, তাহলে কি করে অজেয় কেল্লা হলো? হ্যাঁ, এইবারে এই কেল্লার আসল গল্প, কি করে এই কেল্লা অজেয় কেল্লা বলে প্রতিষ্ঠিত হলো বা আজিঙ্কে ফোর্ট এখানে বলা হয়। এর কিছু বছর পর, আচ্ছা ততক্ষণে দেখুন আমরা কাছাকাছি এসে গেছি কেল্লার। কি সুন্দর লাগছে না? কি অদ্ভুত লাগছে ভাবুন তো, ১৫০০ শতকে বানানো এই কেল্লা, আর আজকে আমরা ২০২৫-এ দাঁড়িয়ে সেই কেল্লা একই রকম ভাবে রয়েছে। যদিও ভেতরটার একই রকম নেই, কিন্তু বাইরেটা কিন্তু একই রকম রয়ে গেছে। বলা হয় সেই সময় এই কেল্লাতে ৫৭২টা কামান ছিল। এখনো এখানে কামান আছে এবং তার মধ্যে একটা কামান, সেই কামানটাকে তো বলা হয় যে ইন্ডিয়ার মধ্যে যত কামান আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম কামান। এই তৃতীয় বৃহত্তম যে কামান, তার নাম হচ্ছে কালাল বাঙ্গাদি। এই কামানটা ওজন প্রায় ২২ টন। এই কামান এখনো অক্ষত অবস্থায় এই কেল্লার ভেতরেই রয়েছে। এখানে আমাদের নামতে হবে স্পিড বোট থেকে এবং পালতোলা নৌকোতে উঠতেই হবে, কারণ একদম মেন গেটের কাছাকাছি অবধি স্পিড বোটটা যেতে পারে না, তাই নৌকোই ভরসা।
আর আমাদের ফিরে আসতে হবে ঠিক ৪৫ মিনিট পর। তবে আমার মনে হলো যে একটা কেল্লা দেখার পক্ষে ৪৫ মিনিট মোটেও যথেষ্ট না। কি করে পুরো কেল্লাটা দেখব? কিন্তু কিছু করার নেই, কারণ এরপরই শুরু হয়ে যাবে হাই টাইড। তাই জন্য ওনারা মানে ৪৫ মিনিট পরে এখান থেকে ফিরে যাবেন এবং ২.৫ ঘন্টা তখন বন্ধ থাকবে এই ফেরি চলাচল। তারপরে আবার ওপেন হবে এবং বন্ধ হয়ে যাবে ৫টা ৫টা ৫:৩০টার পরে কিন্তু কোনো কেল্লাতেই আর অ্যালাউ করা হয় না। পালতোলা নৌকোতেই বসে আছি এখন আমরা। এবার এই নৌকোটা একদমই সিঁড়ির কাছাকাছি চলে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটাতে কিন্তু কোথাও গেট দেখতে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি এরম ভাবেই করা হয়েছিল যাতে কোনো শত্রু বুঝতে না পারে যে কোথায় এর গেট আছে বা মেন দরজা আছে, মূল দরজা কিন্তু আপনাকে বাঁ দিকে গিয়ে তারপর পেতে হবে। তাই দূর থেকে আপনি বুঝতেই পারবেন না যে আমি কেল্লায় ঢুকবো কি করে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, উম পিরাম খান তো এখানে অধিকার করে নিল। তারপরে কি হলো? এইবারে এই কেল্লার অজয় হওয়ার গল্প। আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকেও আমাদের একটা টিকিট কাটতে হবে কেল্লা দর্শন করার জন্য। কেল্লার ভেতরে ঘুরে বেড়ানোর জন্য ২৫ টাকার একটা টিকিট। হ্যাঁ, তারপরে আমি আবার গল্পে ফিরে আসি। তখন এই যে পিরাম খানের একটা মুখপাত্র ছিল, মানে তাকে ওয়াজির বলা যেতে পারে। তার নাম ছিল মালিক আম্বার। মালিক আম্বার ছিলেন হচ্ছে সিদ্ধি বংশভূত একজন, আর আবিসিনিয়ার শাসকও ছিলেন তিনি। তিনি তখন কি করলেন, তিনি এই দুর্গটাকে পিরাম খানের হাত থেকে অধিকার করেন এবং এই দুর্গটা তখন অবধি কাঠের পাটাতন দিয়ে তৈরি ছিল। তিনি করেছিলেন এটাকে ব্যাসাল্ট শিলা দিয়ে করা, মানে এখন যে ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি দুর্গ দেখছেন, এই দুর্গ আসলে বানিয়েছিলেন আম্বার মালিক। এখানে একটা আপনি কবর দেখতে পাবেন, মাজার দেখতে পাবেন। আমি ঠিক বলতে পারবো না এটাই মালিক আম্বারের কিনা, কারণ এখানে কোথাও লেখা নেই সঠিকভাবে। সব থেকে আমার খারাপ লাগছিল যে এখানকার যে ইতিহাসটা খুব সামান্য ভাবে লেখা রয়েছে, ভীষণ ভালো করে ব্রডভাবে কোথাও কোনো লেখা নেই। খুব অল্পের মধ্যে ছোট্ট করে ইতিহাস লেখা, যেটা পড়লে সত্যি বলতে কি সেভাবে কিছুই বোঝা যায় না এই মুরুঞ্জাঞ্জিরা দুর্গের আসল ইতিহাস। হ্যাঁ, এইবারে কি হলো, এবারে মালিক আম্বার এই দুর্গটা তৈরি করলেন ব্যাসাল্ট শিলা দিয়ে, এখন যে দুর্গটা আমরা দেখতে পাচ্ছি। তারপর থেকে কিন্তু এই দুর্গকে আর কেউ কোনোদিন অধিকার করতে পারেনি। এখান থেকেই এই দুর্গের অজেয় হওয়ার গল্প। এইখানে তারপরে এই সিদ্ধিরা যারা মানে যেখানে মালিক আম্বার সিদ্ধি ছিলেন, তার লোকজনেরা এখানে নিশ্চিন্তে বসবাস করতে থাকলেন। শিবাজি মহারাজ চেষ্টা করেছিলেন এই দুর্গকে অধিকার করার, কিন্তু তিনি পারেননি। তারপরে তার ছেলে সম্ভাজি মহারাজ, উনিও চেষ্টা করেছিলেন। উনি অনেকটা অবধি সফলও হয়ে গেছিলেন। উনি নিচে দিয়ে সুড়ঙ্গ বানিয়েছিলেন এই দুর্গে পৌঁছানোর জন্য, কিন্তু সেই সময় খবর আসে যে তার রাজধানী আওরঙ্গজেব আক্রমণ করেছে। তখন তাকে এই দুর্গকে জয় করার ভাবনা চিন্তা স্থগিত রেখে ফিরে যেতে হয় তার রাজধানীকে আওরঙ্গজেবের হাত থেকে বাঁচাতে। ফলে সম্ভাজি মহারাজের পক্ষেও সম্ভব হলো না এই দুর্গকে অধিকার করার। এর পরবর্তীকালে মুঘলরাও চেষ্টা করেছে এই দুর্গকে অধিকার করার, কিন্তু কোনো মুঘলই কেউই মানে আওরঙ্গজেব পরবর্তী যারা ছিলেন বা আওরঙ্গজেব নিজেও এই দুর্গকে কিন্তু অধিকার করতে পারেননি। মারাঠা সাম্রাজ্য শেষ, মুঘল বংশ শেষ, এরপরে ভারতে আসে পর্তুগিজরাও চেষ্টা করেছিল যে এই দুর্গকে তাদের নিজেদের কবজাতে রাখার, কিন্তু পর্তুগিজরাও এই দুর্গর মধ্যে প্রবেশ করতেই পারেনি। আর তারপর যথারীতি আসে ইংরেজরা তো কোনো কিছুই ছাড়বে না। ইংরেজরাদের প্রচুর চেষ্টা ছিল, কিন্তু ইংরেজরাও এই দুর্গতে পা পর্যন্ত রাখতে পারেনি। তাই শেষ পর্যন্ত এই দুর্গ কিন্তু অজেয়ই থেকে গেছে। তাই জন্যই এই দুর্গের এতটাই নাম, যে দুর্গকে কেউ কোনোদিন অধিকার করতে পারেনি, অজেয় মুরুঞ্জাঞ্জিরা বা আজিঙ্কে মুরুঞ্জাঞ্জিরা। দুর্গের ভেতরটা দেখছেন, এখানে অনেক কবর রয়েছে, কিন্তু আমি অনেক চেষ্টা করেও বুঝতে পারলাম না এগুলো কাদের। নিশ্চয়ই তখন এই দুর্গের মধ্যে যারা বসবাস করতেন তাদেরই হবে।
এই দুর্গের ভেতরেই সব কিছু ছিল, তাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো না। প্রয়োজনীয় সব কিছু, অফিস কাছারি থেকে বাজার দোকান অবধি সমস্ত এই দুর্গের ভেতরে। ফলে এখানে যারা মারা যেতেন তাদেরকেই হয়তো এখানে কবর দেওয়া হয়েছিল। কিন্তু দুর্গের অবস্থা দেখুন, রক্ষণাবেক্ষণের অভাবেই হোক বা সময়ের জন্যেই হোক, 1500 শতাব্দীর দুর্গ, ফলে এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। কিন্তু একটু চেষ্টা করলে বোধহয় এই সমস্ত ঐতিহ্যকে, এই সমস্ত পুরনো কেল্লাগুলোকে বাঁচিয়ে রাখা যায়। খুব কি কঠিন হবে? আমরা কি চেষ্টা করলে পারি না ভারতের এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখতে? বিশেষ করে এই সমস্ত দুর্গ, এই সমস্ত জায়গায় আসলে ইতিহাস কথা বলে। কত কিছুই না ঘটেছে এই মুরুন জাঞ্জিরার সাথে। কতজন চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি এই মুরুন জাঞ্জিরাতে এক পা রাখতেও। এই দুর্গের সামনেই মানে কাছাকাছি যে গ্রাম, সেই গ্রামের নাম রাজাপুরী। বলা হয় নাকি এই দুর্গর নিচে দিয়ে একটা সুড়ঙ্গ পথ আছে, যে সুড়ঙ্গ পথটা সরাসরি গিয়ে ওই রাজাপুরী গ্রামে গিয়ে আপনাকে ফেলবে। এখন যদিও সেই সুড়ঙ্গ পথ বলা হয় বন্ধ রাখা হয়েছে, যদিও আমি দেখিনি, মানে আমি সেই নিচে অবধি পৌঁছতে পারিনি। 40 মিনিট সময় কতটা দেখা যায় বলুন তো? আর একটু যদি হাতে সময় থাকতো নিশ্চয়ই আমি চেষ্টা করতাম সেই জায়গাটাতে অন্তত পৌঁছানোর। আমি আপনাদের বললাম না, এখানে একটা বিরাট বড় কামান আছে, যে কামানটা ইন্ডিয়ার মধ্যে 3য় বৃহত্তম কামান, যার নাম হলো কালাল বাঙ্গাদি। এছাড়াও আরও 2টো কামান আছে, যে কামান দুটোকেও যথেষ্ট বড় এবং বিখ্যাত বলা যেতে পারে। তার একটার নাম হচ্ছে চাভরি, আর একটার নাম হচ্ছে লান্ডা কাসাম। এই 3টে বিরাট কামানই কিন্তু এই মুরুন জাঞ্জিরার মধ্যে এখনো আছে। আর কি অদ্ভুত দেখুন, চারদিকে নোনা জলের সমুদ্র, তার মাঝখানে আছে ছোট্ট একটা পুকুর, যেটা কিনা মিষ্টি জলের, আর সেটাও প্রায় 18 মিটার, মানে 60 ফুট গভীর। এরকম 2টো পুকুর আছে এই মুরুন জাঞ্জিরার ভেতরে। মাছ দেখেছেন? কত মাছ এর ভেতর! প্রকৃতির কি সৃষ্টি বলুন তো! চারদিকে নোনা জলের সমুদ্র, আর মাঝখানে রয়েছে মিষ্টি জলের 2টো বড় পুকুর। দেখুন কত মাছ! কি সুন্দর জল দেখেছেন? দিব্যি ব্যবহার করা যায় এখনো। আমার তো দূর থেকে দেখে মনে হলো তেলাপিয়া মাছ এগুলো, কে জানে হবেও বা। কি অপূর্ব লাগছে দেখুন। আমি একদম এই কেল্লার চূড়ায় উঠে গেছি, একদম টপে রয়েছি আমি এই মুহূর্তে। অনেকগুলো সিঁড়ি, সমস্ত সিঁড়ি বেয়ে আমি একদম চূড়াটার মাথায় উঠে আমি এই ছবিটা নিয়েছি। দূরে সমুদ্র, পাহাড়, আর তার মাঝখানে এই মুরুন জাঞ্জিরা ফোর্ট। অপূর্ব, অসাধারণ, মানে সত্যি এটা বলে বোঝানো যাবে না। যদি আপনারা মহারাষ্ট্রে আসেন, কোঙ্কানে আসেন, তাহলে অবশ্যই কিন্তু মুরুন জাঞ্জিরাতে আসবেন। কারণ এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের দেশে যার কতদিন থাকবে, কিভাবে থাকবে, আমরা কেউ জানি না। কিন্তু যদি সংরক্ষণ করা হয় অবশ্যই থাকবে, নিশ্চয়ই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম আবারও এগুলোকে দেখতে পাবো। কিন্তু এগুলোর অবস্থা এখনই যা, আমার তো দেখে খুব একটা ভরসা লাগছে না। আপনাদের একটু আগে বললাম না, এই মুরুন জাঞ্জিরা দুর্গে এক সময় 572টা কামান ছিল, এবং এই যে দুর্গটা, এই দুর্গটা খানিকটা ডিম্বাকৃতি। এই পুরো জায়গাটাতেই ওই কামানগুলো বসানো ছিল সমুদ্রের দিকে মুখ করে, যাতে শত্রুরা কোনোভাবেই আক্রমণ করতে না পারে, এবং আক্রমণ করলেই সঙ্গে সঙ্গে যেন তাদের প্রতিহত করা হয়। এই যে দেখুন বাউন্ডারি ওয়ালটা, আমি একদম ওপরে উঠে গেছি, সেই ওপর থেকে পুরো মুরুন জাঞ্জিরার ছবিটা নেয়ার একটু চেষ্টা করেছি। এই যে পুরো বাউন্ডারি ওয়ালটা, এইখানে 572টা কামান পুরোটা ঘুরে একদম পুরো ওয়ালের মধ্যে বসানো ছিল। এই যে দেখুন, তার মধ্যে একটা আপনাদের দেখাই। এইরকমভাবে পুরো দেওয়াল জুড়ে, মানে পুরো যে ওয়ালটা দেখলেন, সমস্ত জায়গাতেই এই কামানগুলো বসানো ছিল, সবগুলোই সমুদ্রের দিকে মুখ করে। আপনাদের বললাম না, সম্ভাজি মহারাজও চেষ্টা করেছিলেন এই দুর্গকে অধিকার করার, কিন্তু তিনি পারেননি।
তবে তার এতটাই ইচ্ছে ছিল যে এইরকম সমুদ্রের মাঝখানে একটা দুর্গ থাকবে, তাই জন্য তিনি নিজে আর একটা দুর্গ তৈরি করেছিলেন ১৬৭৬ সালে। এই মুরুন ঝঞ্ঝিরা থেকে একটু দূরে তিনি একটা দুর্গ করেছিলেন যার নাম হচ্ছে পদ্ম দুর্গ বা কাঁসা দুর্গ। যদিও সে দুর্গটাতে এখন যাওয়ার অনুমতি নেই, সেখানে কোনো পর্যটককে যেতে দেওয়া হয় না। এটা এই মুরুন ঝঞ্ঝিরার উত্তর পশ্চিম দিকে অবস্থিত, যেটা সম্ভাজি মহারাজ তৈরি করেছিলেন এই মুরুন ঝঞ্ঝিরাকে টেক্কা দেবার জন্য। কিন্তু সে দুর্গ এখন বন্ধ। দেখুন ওপর থেকে কি অপূর্ব লাগছে। সম্ভাজি মহারাজের পরে কিন্তু পেশোয়ারাও চেষ্টা করেছিলেন এই দুর্গকে অধিকার করার, যথারীতি তারাও পারেননি। এই যে এই এতটা সিঁড়ি বেয়ে আমি ওপরে এসেছি, এবার আমার নাবার পালা। কারণ ওদিকে আমার বোট দাঁড়িয়ে আছে, ৪০ মিনিট হয়ে গেলেই ওরা বলেছে আপনাদের ছেড়ে আমরা চলে যাব, তারপর ২.৫ ঘন্টা পরে আপনারা আসবেন। এবার আমাদের যাওয়ার পালা। খুব সুন্দর, সত্যি সুন্দর, অপূর্ব লাগলো এই মুরুন ঝঞ্ঝিরাকে দেখে। দেখুন এই থামের মধ্যে হাতি এবং বাঘের ভাস্কর্য লক্ষ্য করা যায়। ফেরার সময় হাই টাইড এসে গেছিল। আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, কারণ আমি তো জলকে ভীষণ ভয় পাই। তাও তো ভাগ্য ভালো আমরা পালতোলা নৌকোতে আসেনি। দেখুন কিরকম উত্তাল সমুদ্র। এইটুকু রাস্তা পার হব তাতেই আমার ভয় করছিল। উত্তাল সমুদ্র এবং মুরুন ঝঞ্ঝিরাকে পেছনে ফেলে এবার আমরা মুম্বাইয়ের পথে। পথের মধ্যে হঠাৎ এই সুন্দর সি বিচটা দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর না, শান্ত নিরিবিলি সি বিচ। এই সি বিচটার নাম অবশ্য আমি জানি না। কোঙ্কানের সব জায়গাতে এত সুন্দর সুন্দর সি বিচ কটাই বা আমি জানি, কতটুকুই বা আমি এখনো পর্যন্ত দেখতে পেরেছি। কোঙ্কান এত বড় এবং এত সুন্দর, আমি তার ১০% দেখেছি কিনা সন্দেহ। কোথায় লাগে বিদেশ বলুন তো? আমাদের ভারতবর্ষ কি কম সুন্দর? এইসব ভাবতে ভাবতে আর অদ্ভুত ভালো লাগায় ভরে আমরা এবার মুম্বাইয়ের দিকে ফিরে যাচ্ছি। আর আমার বন্ধুদেরও আস্তে আস্তে তো ফেরার সময় হচ্ছে। এরপরে আর একটা জায়গাতেই আমরা যাব বেড়াতে। আপনাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম আমার বন্ধুদের নিয়ে আমি ৩টে জায়গায় যাব। আর এই ৩টে এপিসোডেরই আমি নাম দেব বন্ধুচল। এই বন্ধুচলের এটা দ্বিতীয় ভাগ হয়ে গেল, আর একটা ভাগই খালি বাকি রয়েছে। এরপর ওরাও ফিরে যাবে কলকাতায়। পথের ধারের এই নাম না জানা সুন্দর ফুলের মতো আমাদের এই মুহূর্তগুলো ভারী সুন্দর, ভারী অমলিন হয়ে থেকে যাবে আমাদের স্মৃতিকথায়। আমরা ৩জনই খুব ভালো সময় কাটালাম। এই ঝিনুকগুলোর মতনই মনের মণিকোঠায় জড়ো হলো বেশ অনেকগুলো, বেশ কিছু অমলিন মুহূর্ত, যেগুলো কখনো কখনো মুছে যাবে না। কতটুকুই বা জীবন, আজ আছি কাল নেই, এগুলোই তো ধরে রাখার, আর তো কিছু সঙ্গে নিয়ে যাব না। চলুন এবার আমি এই ভিডিওটা শেষ করি। যেতে যেতে কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমরা ৩ বন্ধু মিলে দারুণ মজা করে তুলেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আসি তাহলে, ভালো থাকবেন। দেখা হবে বন্ধুচলের ৩য় ভাগে। ততক্ষণ অবধি আনন্দে থাকুন, মনের আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর সেটাই করুন যেটা মন চায়।